হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ভিএসিপিআর থিওরির 5 নাম্বার সূত্রটা নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমরা 4 নাম্বার সূত্র পর্যন্ত আলোচনা করেছি, তো আজকে আমরা 5 নাম্বার সূত্রটা দেখব। তো ব্যাপার হচ্ছে, যদি আমরা এখানে একটা এক্সাম্পল লিখি 5 নাম্বার থিওরিটাতে, ধরো আমরা অ্যামোনিয়ার গঠনটা লিখলাম NH3। তো আমরা প্রত্যেকেই জানি যে অ্যামোনিয়ার যে শেপ সেটা হচ্ছে পিরামিডাল শেপ, ঠিক আছে। ঠিক তেমনিভাবে নাইট্রোজেনের পরিবর্তে যদি আমরা সেন্ট্রাল অ্যাটম হিসেবে ফসফরাসকে রাখি, বা তারপরে যদি আর্সেনিককে রাখি, এইভাবে যদি ক্রমাগত আমরা রাখতে থাকি, তাহলে দেখা যাবে যে এখানে এই যে কেন্দ্রীয় পরমাণুগুলোকে আমরা চেঞ্জ করছি, প্রথমে নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, এদের ক্ষেত্রে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে নাইট্রোজেনের, তারপর ফসফরাস, তারপর আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি। এরপরে যদি আমরা লিখতাম তাহলে হতো বিসমাথ। আর ভিএসিপিআর থিওরি থেকে আগে আমরা একটা রুলস জেনেছি যে এই কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হবে, বন্ধন কোণ তত বেশি হবে। তাহলে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার জন্য এখানে বন্ধন কোণের মান সবচেয়ে বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে বন্ধন কোণের যে মান হয় সেটা দেখা যায় 107.8 বা ওই 107.3 ডিগ্রি, ঠিক এরকম টাইপের। কিন্তু PH3-র ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কমে হয়ে যায় 94 ডিগ্রি, তারপরেরটা ওই 93-র আশেপাশে থাকে, তারপরেরটা 92 ডিগ্রি এর আশেপাশে থাকে। তো এখন আমাদের মনের মধ্যে এখানে একটা প্রশ্ন এটাই যে আমাদের এখানে যখন আমরা এই তিনটে মলিকিউলের কথা বলছি, তখন বন্ড অ্যাঙ্গেলটা দেখো অল্প মাত্র 1 ডিগ্রি করে করে কমেছে, কিন্তু এই অ্যামোনিয়া থেকে যখন এই PH3-তে কনভার্ট হচ্ছে তখন বন্ড অ্যাঙ্গেলটা আমাদের প্রায় 13 ডিগ্রির মতো কমে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে বন্ড অ্যাঙ্গেলটা কেন এতটা কমে গেল? তো এক্সপ্লেনেশন হচ্ছে এটাই, বা 5 নাম্বার সূত্র হিসেবে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে এই যে আমার সেন্ট্রাল অ্যাটমগুলো রয়েছে, সেই সেন্ট্রাল অ্যাটমে যদি আমার ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে বা ফাঁকা কোনো অরবিটাল থাকে, তাহলে এখানে যে লোন পেয়ারগুলো রয়েছে সেই লোন পেয়ারগুলোর বিকর্ষণ ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ তখন এই লোন পেয়ারগুলো এই বন্ড পেয়ারগুলোকে বেশি বেশি জোরে বিকর্ষণ করতে থাকে। আর বেশি জোরে বিকর্ষণ করলে কি হবে, এই যে বন্ড পেয়ারের ইলেকট্রনগুলো আছে এরা যতটা কাছে আসার কথা ছিল তার থেকেও অনেক বেশি কাছাকাছি চলে আসবে, ফলে এদের মধ্যে বন্ধন কোণটা আরও কমে যাবে এবং বন্ধন কোণের মান এরকম হয়ে যাবে 94 ডিগ্রি, 93, 92 এর আশেপাশে বন্ড অ্যাঙ্গেলটা চলে আসবে। অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো একমাত্র আমাদের কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, কারণ নাইট্রোজেনের যে কনফিগারেশন সেটা হচ্ছে 1:2:2p3, অর্থাৎ 2 নাম্বার যে আমাদের কক্ষপথ সেখানে শুধুমাত্র 2s এবং 2p অরবিটালই আছে। এরপরে 2d বলে কোনো অরবিটাল এখানে থাকে না, অর্থাৎ এখানে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই বা ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, ফসফরাসের 15টা ইলেকট্রন, 1:2:2p6, 3:3p3, এরপরে দেখো পুরো 3d অরবিটালটা আমার কিন্তু ফাঁকা রয়ে গেছে। যেহেতু এর ক্ষেত্রে ডি অরবিটালটা ফাঁকা রয়েছে, আর্সেনিকের ক্ষেত্রে 4d অরবিটালটা ফাঁকা, অ্যান্টিমনির ক্ষেত্রে 5d অরবিটালটা ফাঁকা, তাই এদের ক্ষেত্রে লোন পেয়ারগুলোর ক্ষমতা বেড়ে যাবে। কি ক্ষমতা বাড়বে? লোন পেয়ারগুলোর বিকর্ষণের ক্ষমতা বেড়ে যাবে, ফলে এরা এই বন্ড পেয়ার ইলেকট্রনগুলোকে খুব জোরে জোরে বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করার ফলে বন্ধন কোণের মানটা অতিরিক্ত পরিমাণে কমে যাবে। তাই আমাদের ক্ষেত্রে এই যে বন্ধন কোণের অর্ডারটা হবে এরকম, এটা তো আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী হলো যে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কমছে, তাই বন্ধন কোণের মানটা কমছে। কিন্তু কেন এতটা হঠাৎ করে কমে যাবে তার ব্যাখ্যা হচ্ছে এরকম। ঠিক তেমনিভাবে যদি আমরা জলের ক্ষেত্রে ব্যাখ্যাটাকে একটু বোঝার চেষ্টা করি, এখানেও আমরা একই রকম এক্সপ্লেনেশন পাবো যে এখানে যদি আমরা H2O নিই আর যদি আমরা তারপরে H2S এর কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের অক্সিজেন রয়েছে আর তারপরে রয়েছে আমাদের সালফার। এখানে আমরা যদি দেখি তাহলে অবশ্যই অক্সিজেনের কেন্দ্রীয় পরমাণু, অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এর বন্ধন কোণের মানটাও আমার বেশি হয়। এবং সালফার এখানে প্রান্তীয় এই কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কম, তাই এক্ষেত্রে বন্ধন কোণের মানটা কম হবে। কিন্তু কেন 104 থেকে 92 হয়ে গেল, হঠাৎ করে কেন এতটা ড্রপ হয়ে গেল, তার এক্সপ্লেনেশন এখানেও একই রকম। তার কারণ হচ্ছে সালফারের মধ্যে আমার ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, ফলে সালফারের যে লোন পেয়ার ইলেকট্রনগুলো এদের বিকর্ষণ ক্ষমতা খুবই বেড়ে যায়, মানে যা থাকার কথা তার থেকে আরও বেশি পরিমাণে বেড়ে যায়, ফলে এরা বন্ড পেয়ারগুলোকে বেশি জোরে আকর্ষণ করে, তাই এই বন্ড পেয়ারগুলো খুব কাছাকাছি চলে আসে, তাই এদের বন্ধন কোণের মানটা কমে যায়। তো এক্ষেত্রে এই অতিরিক্ত পরিমাণ কোণ কমে যাওয়ার কারণ হিসেবে আমরা এই ব্যাখ্যাটাকে একবার লিখে নিতে পারি যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কক্ষে ভ্যাকেন্ট অরবিটাল থাকলে, ভ্যাকেন্ট অরবিটাল মিন্স এখানে ভ্যাকেন্ট ডি অরবিটালের কথা বলা হচ্ছে, ভ্যাকেন্ট অরবিটাল থাকলে
কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ার ইলেকট্রনগুলি অন্য লোন পেয়ার বা বন্ড পেয়ার ইলেকট্রনকে বেশি মাত্রায় বিকর্ষণ করে, ফলে বন্ধন কোণের মান অতিরিক্ত পরিমাণে কমে যায়। ক্লিয়ার? অতিরিক্ত পরিমাণে হ্রাস পায়। এই কারণের জন্যই আমার এই ঘটনাটা ঘটে। ঠিক আছে, বেশ ক্লিয়ার হলো পুরো ব্যাপারটা। এই রুলসটাকে ড্রাগোস রুল বলে বলা হয়ে থাকে, ড্রাগোস রুল বলা হয়ে থাকে। এই রুলসটাকে ড্রাগোস রুল বলা হয়, একে ড্রাগোস রুল বলা হয়ে থাকে। আর একটা জিনিস, আমাদের এখানে যেমন অ্যাকচুয়াল কোনো হাইব্রিডাইজেশন ঘটে, আমাদের এখানে এর হাইব্রিডাইজেশনের নামটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, আবার এখানেও আমার এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড, কিন্তু পার্টিকুলার এই যে আমাদের বাকিগুলো রয়েছে অর্থাৎ pH3s s3s bh3 বা h2s, এদের ক্ষেত্রে কোনো রকম হাইব্রিডাইজেশন ঘটে না। দেখো বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ এক্ষেত্রে হাইব্রিডাইজেশনের কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ টেট্রাহেড্রাল থেকে আমাদের এই যে জিওমেট্রিটা, টেট্রাহেড্রাল থেকে আমার যে শেপটা পিরামিডাল টাইপের এসেছে, কিন্তু এদের ক্ষেত্রে দেখো বন্ড অ্যাঙ্গেলটা প্রায় 90-র কাছাকাছি চলে আসার জন্য দেখা যায় যে এদের ক্ষেত্রে বাস্তবে কোনো হাইব্রিডাইজেশন ঘটে না। বেশ, তাহলে আমাদের 5 নম্বর পয়েন্টটা কমপ্লিট হলো। এবার আমরা দুখানা তো এখানে দেখো আমরা কোশ্চেনটা লিখেছি যে প্রথমে হচ্ছে আমাদের বন্ধন কোণের মান NH3 গ্রেটার দেন NF3 হলেও PH3 লেস দেন PF3 হয় কেন? তার মানে অ্যান্সারটাকে যদি আমরা এরকম করে লিখি যে আমার এখানে NH3 গ্রেটার দেন NF3, এটা হচ্ছে আমার নর্মাল রুলস অনুযায়ী। কেন? কারণ এখানে দেখো প্রান্তীয় পরমাণু হাইড্রোজেন, এখানে প্রান্তীয় পরমাণু ফ্লোরিন। কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা জানি যে প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণের মান কম হয়। তাই এখানে যেহেতু প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই বন্ধন কোণ কম হবে, এটাই স্বাভাবিক। এবং NH3-র ক্ষেত্রে প্রান্তীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কম, তাই বন্ধন কোণ বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে এটা আমার ন্যাচারাল রুলস অনুযায়ী চলছে, এটা আমার কোনো রকম ব্যতিক্রম নেই। তাহলে আমাদের যখন আমরা ফসফরাস নিয়ে কাজ করব, তখনও তো আমাদের এই অর্ডারটাই হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে দেখা যায় যে এই অর্ডারটা হয় না। কোন অর্ডারটা হয়? বাস্তবে যে অর্ডারটা দেখা যায় সেটা হচ্ছে এই PH3-র মান PF3 অপেক্ষা কম হয়। তাহলে এখন আমার প্রশ্ন এটাই যে কেন PF3-র মানটা বেড়ে গেল, এখানে কেন বন্ড অ্যাঙ্গেলের মানটা বেড়ে গেল? তো এখানে লক্ষ্য করে দেখো, আমরা যদি PF3 স্ট্রাকচারটা যদি আমরা এখানে ড্র করি PF3, তাহলে এখানে ফ্লোরিনের যে লোন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে এখানে এই ফ্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন ফসফরাসকে কী করে? ডোনেট করে। কেন ডোনেট করতে পারে? তার কারণ ওই একই, ফসফরাসের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে। যেহেতু ফসফরাসের ক্ষেত্রে আমার ভ্যাকেন্ট 3d অরবিটাল রয়েছে, তাই ফ্লোরিনের পূর্ণ বা পরিপূর্ণ 2p অরবিটাল থেকে ফসফরাসের ভ্যাকেন্ট 3d অরবিটালে ইলেকট্রন প্রবাহ হয় এবং এক ধরনের অসমযোজী বন্ধন তৈরি হয়। তো এই অসমযোজী বন্ধনের ফলে বা পাই বন্ধন তৈরি হওয়ার ফলে আমাদের এখানে স্ট্রাকচারটা এরকম হয়। এই পোর্শনটাতে আমার এখানে ডবল বন্ড চলে আসে। আচ্ছা, বাকি এই দুটো এফ যেমন আছে আমার তেমনই থাকলো। ঠিক আছে। আচ্ছা, ফ্লোরিন যেহেতু ইলেকট্রন ডোনেট করছে, তাই ফ্লোরিনের মাথায় প্লাস আর ফসফরাসের মাথায় মাইনাস। তো এই যে রেজোনেটিং স্ট্রাকচার আমরা একটা দেখালাম, আমাদের ধারের ক্ষেত্রে ধারের ফ্লোরিনটা না হয়ে আমাদের এই বন্ডিংটা মাঝের ফ্লোরিনটাও করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে ঠিক এরকম। এই ফ্লোরিনটার ক্ষেত্রে আমরা প্লাস করে দেবো। ঠিক আছে। আচ্ছা, আর এই ফ্লোরিনের 3টে লোন পেয়ার দেখালাম, এই ফসফরাসটা আমার মাইনাস হয়ে গেল। আবার লাস্টের স্ট্রাকচারটা আমার ঠিক এরকম হবে, তোমরা নিজেরাই বুঝতে পারছো। এই দুটো ফ্লোরিনকে আমরা সিঙ্গেল বন্ড রাখলাম, ধারেরটাকে আমরা এখানে কি করলাম? ডবল বন্ড করে দিলাম। ঠিক আছে। তাহলে এই যে টোটাল আমরা স্ট্রাকচারগুলো পেলাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোরিন থেকে ফসফরাসের দিকে কি হচ্ছে? এক ধরনের বন্ডিং তৈরি হয়েছে, অসমযোজী বন্ধন তৈরি হয়েছে।
ফলে লক্ষ্য করে দেখো যে এখানে এটা আংশিকভাবে দ্বিবন্ধন চরিত্র লাভ করছে। ঠিক আছে, তো এই আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার জন্য এখানে যে ঘটনাটা ঘটে যে দ্বিবন্ধনের সাথে সিঙ্গেল বন্ডের বিকর্ষণটা কী হয়ে যায়, বেশি হয়ে যায়। তো দ্বিবন্ধনের সাথে সিঙ্গেল বন্ডের বা এক বন্ধনের বিকর্ষণের মান যেহেতু বেশি, তাই এখানে বন্ধন কোণের মানটা বেশি হয়ে যায়, কারণ এখানে আমার রিপালশনের মানটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে যখনই আমার এখানে ডবল বন্ড ফর্মেশন হচ্ছে আংশিকভাবে, তখন আমার এখানে দেখা যাচ্ছে যে রিপালশন যেটা ছিল সেই রিপালশনের মানটা আগের থেকে কি হচ্ছে, তুলনামূলকভাবে অনেকটাই কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই রিপালশনের মান বেড়ে যাওয়ার জন্য বন্ধন কোণের মানটাও কি হয়, বেড়ে যায়। তো এখানে আমরা এখানে লিখতে পারি, জাস্ট ব্যাখ্যাটাকে আমরা এইভাবে লিখে রাখতে পারি যে এক্ষেত্রে PH3 এর বন্ধন কোণ PH3 এর বন্ধন কোণ PF3 অপেক্ষা কম হয়, কারণ ফ্লুরিনের পূর্ণ 2p অরবিটাল থেকে ফসফরাসের অপূর্ণ 3d অরবিটালে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে অসমযোজী পাই বন্ধন গঠিত হয়, ফলে PF বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। ঠিক আছে, এবং আমরা যেহেতু জানি যে দ্বিবন্ধনের সাথে এক বন্ধনের বিকর্ষণ মাত্রা এক বন্ধনের সাথে এক বন্ধনের বিকর্ষণ মাত্রা অপেক্ষা বেশি হওয়ায় এক্ষেত্রে PF3 এর বন্ধন কোণ PH3 অপেক্ষা বেশি হয়। তাহলে এটা একটা ব্যতিক্রমী ঘটনা। যে ব্যতিক্রমী ঘটনাটা আমার ঘটলো কি কারণে, ব্যাক বন্ডিংয়ের কারণে। এই যে ব্যাক সাইড থেকে বন্ডিংটা আমার তৈরি হচ্ছে, এই বন্ডিংটাকে বলা হয় ব্যাক বন্ডিং। আমি এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে জিনিসটাকে দেখিয়েছি। এখানে এটা মাঝের ফ্লোরিন থেকেও হতে পারতো, ধারের ফ্লোরিন থেকেও হতে পারতো, সেই জন্য টোটাল আমার এখানে 4খানা স্ট্রাকচার আমার দেখানো রয়েছে। সেম টাইপের আমার আরেকটা প্রশ্ন রয়েছে, এই একই রকমভাবে আমরা এই প্রশ্নটাকেও অ্যান্সার করতে পারি যে F2O, H2O এবং Cl2O এদের বন্ধন কোণের ক্রম লেখো। কোশ্চেনটা কি, F2O, H2O, Cl2O এদের বন্ধন কোণের ক্রম লেখো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় পরমাণুটা আমাদের সমান, প্রত্যেকটা ক্ষেত্রেই অক্সিজেন। চেঞ্জ কোণগুলো রয়েছে প্রান্তীয় পরমাণুগুলো। তো প্রান্তীয় পরমাণুগুলো যদি আমরা তড়িৎ ঋণাত্মকতা ভাবি, তাহলে আমাদের ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন গ্রেটার দেন হাইড্রোজেন। আচ্ছা, এবার প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে বন্ধন কোণ কম হবে, আর প্রান্তীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কম হলে বন্ধন কোণ বেশি হবে। তাহলে আমরা যদি এইভাবে লিখি এটাকে, যে তড়িৎ ঋণাত্মকতা কাদের, যে সমস্ত আমার প্রান্তীয় পরমাণুগুলো রয়েছে তাদের। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে হাইড্রোজেন লেস দেন Cl লেস দেন F, তাহলে বন্ধন কোণ আমার উল্টো হওয়া উচিত।
তার মানে F2O লেস দেন Cl2O লেস দেন H2O, এটা হওয়া উচিত। কিন্তু এটা বাস্তবে হয় না, এটা বাস্তবে হয় না। ঠিক আছে, বন্ধন কোণ হওয়া উচিত এটা, কিন্তু বাস্তবে দেখা যায়, অর্থাৎ প্রকৃত বন্ধন কোণ এখানে দেখা যায় F2O নিজের জায়গাতে থাকে, কোনো প্রবলেম নেই। Cl2ওর মানটা কি হয়, বেড়ে যায়। ফলে প্রকৃত বন্ধন কোণটা হয় এরকম। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ব্যতিক্রমী ঘটনাটা ঘটে? ব্যাখ্যাটা ঠিক আগের মতো। এখানেও লক্ষ্য করে দেখো, এই যে আমার Cl2 এর স্ট্রাকচার, তাহলে এখানে আমি লোন পেয়ার ইলেকট্রনগুলোকে বসালাম প্রত্যেকের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেনের ভ্যাকেন্ট অরবিটাল নেই, কিন্তু ক্লোরিনের ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। তাই আগেরটাতে যেমন আমাদের ফ্লোরিন থেকে ফসফরাসের দিকে ইলেকট্রন গিয়েছিল, এখানে ঠিক তেমনি অক্সিজেন থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন আসবে এবং ব্যাক বন্ডিং তৈরি হবে। ব্যাক বন্ডিং তৈরি হওয়ার ফলে এই Cl এবং অক্সিজেনের মধ্যে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে। অক্সিজেনের মাথায় প্লাস চার্জ আসবে এবং Cl এর মাথায় মাইনাস চার্জ আসবে। ক্লিয়ার? বন্ডিংটা আমাদের এই ক্লোরিনের থ্রু দিয়েও হতে পারে। তাহলে সেক্ষেত্রে এইখানটাতে আমাদের ডান দিকটাতে কী চলে আসবে, মাইনাস চার্জ চলে আসবে ক্লোরিনটাতে, অক্সিজেনটাতে প্লাস চার্জ এবং ডবল বন্ড তৈরি হবে। তাহলে লক্ষ্য করে দেখো, এখানেও সেই সেম জিনিস, আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ হলো। ফলে এখানে রিপালশনের মানটা কী হবে, বেড়ে যাবে। কারণ ডবল বন্ড সিঙ্গেল বন্ডের রিপালশন সিঙ্গেল বন্ড অপেক্ষা বেশি, তাই রিপালশন যেহেতু এক্ষেত্রে বেড়ে যাচ্ছে, তাই বন্ধন কোণের মান যেটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি বেড়ে যায়। তাহলে এখানেও আমাদের সেম জিনিস, সেম ব্যাখ্যা, এটা তার লিখছি না, আগেরটার মতনই হবে। তাহলে এখানে শুধুমাত্র এখানে বন্ডিংটা তৈরি হবে অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে একটা পি পাই ডি পাই বন্ধন তৈরি হবে, পি পাই ডি পাই ব্যাক বন্ডিং তৈরি হবে। ঠিক আছে, এবং এই যে অসমযোজী পাই বন্ধন, এটাকে বলা হয়ে থাকে অসমযোজী পাই বন্ধন। এই অসমযোজী পাই বন্ধনটা তৈরি হওয়ার ফলে বা অসমযোজী পাই বন্ডটা তৈরি হওয়ার ফলে আমাদের এখানে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ হয়, আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ হয় কার মধ্যে, অক্সিজেন এবং ক্লোরিনের মধ্যে। তাই বিকর্ষণ বাড়ে, ফলে বন্ধন কোণ বেড়ে যায়। আর এখানে ব্যাক বন্ডিংটা কার থেকে কার দিকে হয়, অক্সিজেন থেকে ক্লোরিনের দিকে আমার ব্যাক বন্ডিংটা হয়। অক্সিজেন থেকে ক্লোরিনের দিকে পি পাই ডি পাই ব্যাক বন্ডিংয়ের ফলে আমাদের এখানে এই ঘটনাগুলো পরপর ঘটে। তাই এখানে আমাদের অ্যাকচুয়াল অর্ডার যেটা হয় সেটা হচ্ছে এটা, Cl2 এর মানটা বেড়ে যায় এবং বেড়ে H2ওকে ছাপিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দুটো এক্সেপশনাল কেস দেখলাম। এই একটা এক্সেপশনাল কেস, আর একটা এক্সেপশনাল আমরা কেস দেখলাম NH3 এবং এই PH3 এবং PF3 এর ক্ষেত্রে একটা এক্সেপশনাল কেস আমরা দেখলাম। ঠিক আছে, আর প্রথম যে আমরা রুলসটা পড়লাম, যেটাকে আমরা ড্র্যাগস রুল বলছি, সেখানে বন্ড অ্যাঙ্গেলটা হঠাৎ করে কেন এতটা কমে যায় তার ব্যাখ্যাটা আমরা পেলাম। সেখানেও আমরা দেখলাম ব্যাখ্যাতে যে ভ্যাকেন্ট অরবিটাল থাকার জন্য আমার এখানে অ্যাকচুয়াল ঘটনাটা ঘটলো। ঠিক আছে, কারণ ভ্যাকেন্ট অরবিটাল থাকলে লোন পেয়ার ইলেকট্রনগুলোর মধ্যে অপর যে লোন পেয়ার বা বন্ড পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে তাদেরকে বেশি মাত্রায় রিপালশন তখন করে। ফলে বন্ধন কোণের মান কি হয়, যেটা কমার কথা ছিল তার থেকে একটু বেশি পরিমাণেই কমে যায়। ফলে আমাদের এই ঘটনাটা ঘটে। আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা ভিএসিপিআর থিওরি অনুযায়ী বিভিন্ন যৌগের হাইব্রিডাইজেশন, জিওমেট্রি, শেপ প্রভৃতি নির্ণয় করব।